মানে অসাড় হয়ে যাচ্ছে। তো এভাবে চলতে থাকলে, এই রোগের যদি ট্রিটমেন্ট না হয়, এভাবে চলতে থাকলে কিন্তু তারা মৃত্যুমুখে পতিত হবে। বয়স কিন্তু 11 মাস। তাদের মুখগুলো দেখে প্রতিদিন এত কষ্ট হয়, আর ঠাকুরের কাছে প্রতিদিন বলি যে ঠাকুর তুমি ওদের রক্ষা করো, ওদের চিকিৎসার যে ব্যয়টা সেটা অত্যন্ত বেশি, তার জন্য আমরা সবাই যে যতটা পারছি সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু জানি না শেষ পর্যন্ত সেটা হবে কি না। তো সেটা ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করি, যেই পরিমাণ টাকার দরকার সেই টাকাটা যাতে তারা পেতে পারে, তাহলে তাদের চিকিৎসা হবে আর বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠবে। তো এরকমভাবে মানে চারিদিকে ফোন খুললে, নিউজ ঘাটলে, পেপার ঘাটলে সব সময় আমরা দুঃখেরই খবর পাই, আনন্দের খবর সত্যিই খুব কম পাই। তাই এই আনন্দকে খুঁজে পেতে আমাদের আজ ঠাকুরের কাছে আসা। এবার রবি কাকু বললেন আমাকে যুব সমাজের ওপরে কিছু বলতে। তো আমি সেরমভাবে কোনো বিষয়ে প্রস্তুতি বা সেভাবে বই পড়ে আমি কোনোদিনই বলি না। আমার যেটুকু মনে হয় ঠাকুরকে নিয়ে আমি সেটুকু বলবার চেষ্টা করছি। এখন তো স্মার্টফোনের যুগ, মানে সবাই সারাক্ষণ স্মার্টফোনে মুখ ডুবে পড়ে আছে। মাও দেখা যাচ্ছে ফোন নিয়ে ঘাঁটছে, ফেসবুক করছে, ছেলে বা মেয়ে যে থাকছে সেও মোবাইলেই যা করার পড়াশোনা করছে, বাবা এসেও দেখি ইউটিউবে গান শুনছে। মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে কেউ কারোর সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে। তো সে এরকমই হতে হতে কি হয়, মানে আমাদের সম্পর্কগুলোর মধ্যে একটা না বিভেদ সৃষ্টি হয়। মানে একটা মানুষের সাথে একটা মানুষের যদি কথা না হয়, তাহলে কথা না হতে হতে, ভাব বিনিময় না হতে হতে একটা দূরত্ব তৈরি হয়। আর সেই দূরত্বটা কিন্তু সম্পর্কের বাধা বা সম্পর্কটাকে মানে ছেদ করার সমান। তো এইসব কারণেই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংসারে ডিভোর্সের পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে, মানে যেটা আমি বলতে বাধ্যই হচ্ছি। সৎসঙ্গ পরিবারের মধ্যেও অনেক দেখছি। তো এটার কারণটা কি, মানে আমাদের এটা তো খোঁজা দরকার। আমরা সবাই বিবাহ নিয়ে কথা বলি, ঠাকুর কিভাবে বলছেন বিবাহের কথা, কিন্তু বিবাহের বিচ্ছেদটা যে এত বেশি পরিমাণে হয়ে গেছে, তাই বিচ্ছেদটা যাতে না হয় সেটা ভেবে বিবাহ করাটাও মনে হয় একটা বড় পয়েন্ট হওয়া উচিত। কেন হচ্ছে, মানে ঠাকুরের যে বিধিনিষেধ সেসব মেনেও বিবাহ হচ্ছে, তারপরেও কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটছে। এর কারণটা ঠিক কি? আমার যেটা মনে হয় যে বর্তমান যুব সমাজের মধ্যে আগেকার দিনে একরকম ছিল যে নারী পুরুষের মধ্যে একটা পার্থক্য ছিল। সেটা কি ক্ষেত্রে? সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, সেটা কর্মদক্ষতার ক্ষেত্রে, সেটা কর্মক্ষেত্রের পেশাগত যোগ্যতা বলুন, যেটাই বলুন। আগেকার দিনে এরকম একটা মানে সিনারিও আমাদের সামনে তুলে ধরা হতো যে ছেলেরা চাকরি করবে আর মেয়েরা হচ্ছে ঘরে রান্না বান্না করবে, যাই হোক এসব করবে। মেয়েদের চাকরি কিন্তু জীবনেও ভাবা হতো না। কিন্তু এখন আস্তে আস্তে যুগের পরিস্থিতি পাল্টাচ্ছে, সে কারণে আচার্যদেব এসছেন আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে। তাই আচার্যদেব বলছেন, লাস্ট যে বছর এই কিছুদিন আগেই তো আসামে তিনি পরিভ্রমণ করে গেলেন, তিনি বললেন যুব সমাজের উদ্দেশ্যে, এই ছোট ছোট যারা মেয়েরা আছে মেয়েদেরকে বিশেষ করে বলেছেন যে তোরা খুব ভালো করে পড়াশুনো কর, আর ভালো করে পড়াশুনো করে জীবনে সুপ্রতিষ্ঠিত হ, নিজের জীবনটাকে পঙ্গু করিস না। এই কথা আচার্যদেব বললেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আচার্যদেবের মানে আচার্যের কোথায় প্রয়োজনীয়তা, মানে ঠাকুর এক সময় একরকম হয়তো বলে গেছিলেন, কিন্তু সেই মতধারা কিন্তু এখন আস্তে আস্তে পাল্টাচ্ছে। তাই আচার্যদেব বলছেন প্রত্যেকটা ছেলে মেয়েকে খুব ভালোভাবে পড়াশুনো করে নিজের জীবনে অন্ততপক্ষে নিজের প্রতিষ্ঠাটুকু যাতে পায়, মানে নিজের খাওয়া পড়াটা যাতে সে চালাতে পারে। এবং ঠাকুরের ইষ্টভৃতির ক্ষেত্রেও সেটা বলা আছে যে ইষ্টভৃতিটা যাতে নিজের অর্জিত অর্থেই মানুষ করতে পারে, সেটাতে যে সার্থকতা, সেই সার্থকতা কিন্তু কিছুতেই নেই। তাই ঠাকুরের কথাও যদি ভাবি, তাহলে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত ছোটবেলা থেকেই
একটা পড়াশোনা ভালোভাবে করা এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করা। পড়াশোনা ভালোভাবে করা মানেই আমাকে ফার্স্ট সেকেন্ড হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ফার্স্ট সেকেন্ড হতে গিয়ে অনেক অনেক মা বাবারা ছেলে মেয়েদের উপরে এত প্রেশার দিয়ে ফেলেন যে বাচ্চাগুলো মাঝে মাঝে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। তাই আমার মনে হয় সেরকমটা করা একেবারেই উচিত নয়। কিন্তু তাদেরকে ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া উচিত যে ঠাকুর কিভাবে চলতে বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, এগুলো তো পালন করবেই। আর ছাত্রদের যেটা করা উচিত আমি যেটা মনে করি সেটা হচ্ছে নাম ধ্যান। এটা প্রতিদিন আমরা ইষ্টভৃতি করার সময় সকালে যেমন প্রেয়ারের পরে করব, সেটা তো করবই, সন্ধ্যায় প্রেয়ারের পরেও আমরা নাম ধ্যান যেটুকু পারি করব। আরেকটা সময় রাখা উচিত, আধ ঘন্টা 35 মিনিট, যে যতটা পারবে, 1 ঘন্টা, মানে যে যেরকম পারবে ঠিক সেরকমভাবেই নাম ধ্যান করা উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বা বাচ্চাদের। যারা আসলে আমাদের বাচ্চাদের এখন মন খুব দুরন্ত, তো আজকে মনে হয় এটা করব, ওখানে ঘুরতে যাব, কালকে মনে হয় ওটা কিনবো, এটা হওয়াটা স্বাভাবিক। তো সেই কারণে আমাদের মনের কনসেন্ট্রেশনের খুব দরকার। আর তাই ছাত্র জীবনে নাম ধ্যানের প্রয়োজনীয়তা কিন্তু খুব খুব বেশি। কারণ শ্রী ঠাকুর বললেন নিষ্ঠাসহ নাম পুরায় মনুষ্কাম। তাই নাম করলে কি হয়, আস্তে আস্তে আমাদের যে ব্রেন সেলগুলো আছে না, সেগুলো আস্তে আস্তে উজ্জীবিত হয়ে ওঠে। মানে যেই ব্রেন সেলগুলো কোনোভাবে কাজই করতো না, সেগুলো আস্তে আস্তে কিন্তু উত্তেজিত হয় এবং কাজ করা শুরু করে, এবং আমাদের বুদ্ধি বাড়ে, আমাদের স্মৃতিশক্তি বাড়ে, এবং যেটা দরকার আমাদের ছাত্র জীবনে সাফল্য লাভ করার জন্য। তাই ঠাকুরের নাম এবং ধ্যান এই দুটো যদি আমরা সমানতালে করতে পারি, তাহলে আমার মনে হয় না কেউ আমাদেরকে আটকাতে পারবে। আমাদের সৎসঙ্গী ছেলেমেয়েরা যাতে বড় বড় প্ল্যাটফর্মে যায়, তাহলে আচার্যদের খুশি হবেন, তাহলে পূজনীয় অবিন্দা খুশি হবেন, আমাদেরকে সেই মতো চলতে হবে। তো যাই হোক, আমি আজকে আর বেশি কথা বলবো না। আমি ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনোর, যারা আমার বয়সী, তাদের জন্যই টুকটাক কিছু বললাম। তবে লাস্টে এইটুকু কথা বলতে চাই যে ডিপি ওয়ার্কস চলছে, যারা ডিপি ওয়ার্কসের সাথে যুক্ত আছেন তারা যেন খুব ধ্যানের সাথে এই কাজটি করেন, এবং আমরা যাতে প্রত্যেকের ইষ্টভৃতিগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার করতে পারি। কারণ আচার্যদেব পূজনীয় অবিন্দা তাতেই খুশি হবেন। এবং এখানে যদি কেউ উপস্থিত থেকে থাকেন যারা ইষ্টভৃতি ছেড়ে দিয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, তারা শ্রদ্ধেয় ঋত্বিক দাদারা উপস্থিত আছেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের মতো করে ইষ্টভৃতিটাকে আবার পুনঃস্মরণ করার চেষ্টা করুন। ঠিক আছে? আর এর থেকে বেশি কথা আমি কিছু বলতে চাইছি না। আমি সকলের মঙ্গল কামনা করছি শ্রী ঠাকুরের আতুল চরণে। একটাই কথা আমার সবসময় বলতে ইচ্ছা করে যে আমরা তো ঠাকুরকে কিছুই দেই না, কিন্তু পাই অনেক। তাই দিলেম রাজ ভিখিরি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, আগে কেন দিইনি তোমায় সকল শূন্য করে। জয় গুরু।